মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বড় বিপদ হয়েছে রে, আমার সব টাকা পয়সা হারিয়ে ফেলেছি। এখন কি উপায় হবে? বাড়ি ফিরবো কি করে? আমার কাছে 5 টাকা আছে। তুমি যে আমায় 5 টাকা দিয়েছিলে রাখার জন্য। 5 টাকায় তো হবে না, সকলের গাড়ি ভাড়া লাগবে, খেতে হবে। বিপদ আপদের জন্য হাতে 2 পয়সা বেশি রাখতে হয়। তোরা এখানে বসে থাক, আমি টাকার সন্ধান করে আসি। কলকাতায় গরম পড়েছে সাংঘাতিক। শান্তিনিকেতনে কি এর চেয়ে বেশি ছিল? শান্তিনিকেতনে কষ্ট হয় না। সন্ধেবেলা কি সুন্দর হাওয়া দেয়। শোনো, সত্যেন নাকি ফিরে আসছে? হ্যাঁ, তাকে টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে, রওনাও হয়েছে জানি। 2-1 দিনের মধ্যেই পৌঁছে যাবে। ভালোই হয়েছে। এবারে রেনুর ফুলশয্যার ব্যবস্থা করো। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর 2য় খণ্ড। স্বামীজির চোখের মনি 2 ভুরুর মাঝখানে স্থির, বুকে নিঃশ্বাসের ওঠা পড়া নেই। ঠিক তখনই খাবার ঘণ্টা পড়েছে। সন্ন্যাসীরা খেতে বসার উদ্যোগ করছিলেন। দৌড়ে ওপরে এসে কেউ নাড়ি দেখতে লাগলেন, কেউ আগে থেকেই কান্না শুরু করে দিলেন। এ কি ভাব সমাধি না মহাসমাধি? 2-1 নিস্পন্দ বিবেকানন্দর কানের কাছে বারবার শোনাতে লাগলেন শ্রীরামকৃষ্ণের নাম। বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবু বিশ্বাস না করে উপায় নেই। মঠাধ্যক্ষ ব্রহ্মানন্দ আজ রাতে কলকাতায় থাকবেন। তখনই লোক ছুটল বরানগর থেকে ডাক্তারকে ধরে আনার জন্য। কানাই গেল বলরাম বসুর বাড়িতে ব্রহ্মানন্দকে খবর দিতে। সে বাড়ির কাছেই নিবেদিতার বাসস্থান, কিন্তু তাকে সংবাদ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ। পরদিন সকালে এলো সেই ভগ্নদূত, তার হাতে শারদানন্দের চিঠি। সেই চিঠি পাঠ করা মাত্র নিবেদিতার মাথা ঝিমঝিম করতে লাগলো, যেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। সব শেষ। না না, এ যে অসম্ভব। তার গুরু মাঝে মাঝে মৃত্যুর কথা বলতেন বটে, কিন্তু নিবেদিতার মনে মনে দৃঢ় ধারণা ছিল আরো অন্তত 3-4 বছর স্বামীজি নিশ্চয়ই বাঁচবেন। 2 দিন আগেও তিনি তাকে হাসি ঠাট্টা করতে দেখে এসেছেন। পরনে যা পোশাক ছিল তার উপর একটা চাদর জড়িয়ে নিয়ে তক্ষুনি বেলুড় রওনা হলেন নিবেদিতা। দোতলায় স্বামীজির ঘরে তখন কয়েকজন চিকিৎসক ও সন্ন্যাসী ভক্তদের বেশ ভিড়। কেউ কেউ পাগলের মতন হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। শিয়রের কাছে এসে বসলেন নিবেদিতা। তার গুরুর মুখ একটুও বিকৃত হয়নি, কিন্তু চক্ষু দুটি জবা ফুলের মতন টকটকে লাল। নাক ও মুখের দুপাশে রক্তের রেখা। একজনের কাছ থেকে তুলো চেয়ে নিয়ে নিবেদিতা সেই রক্ত মুছে দিলেন। তারপর পাখার বাতাস করতে লাগলেন আস্তে আস্তে। ঘরের মধ্যে অন্যেরা কে কি করছে তা লক্ষ্যই করলেন না নিবেদিতা। তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন গুরুর মুখের দিকে। তার চোখে অশ্রু নেই, তার কান্না কেউ বুঝবে না। স্বামীজির সঙ্গে কত কথা বাকি রয়ে গেল। ঘরের মধ্যে যদিও অসহ্য গরম, তবু নিবেদিতা বোধ করতে লাগলেন নিদারুণ নিঃসঙ্গতার সত্য। যদি এই সময় জো ম্যাকলাউডও পাশে থাকতো, জো কি ভালোই না বাসতো স্বামীজিকে। জো দীক্ষা নিয়ে স্বামীজির শিষ্যা হতে চায়নি। সে সবসময় বলতো, আমি স্বামীজির বন্ধু। এরকম বন্ধু কজন পায়?
নিবেদিতার সঙ্গে শেষ দেখার দিনেও জোর প্রসঙ্গ একবার উঠতে স্বামীজি বলেছিলেন, ও পবিত্রতার মতন পবিত্র, প্রেমের মতন প্রেমময়ী। সেই জো কিছুই জানল না। ইংল্যান্ডে 7ম এডওয়ার্ডের রাজ্যাভিষেক দেখার জন্য গত মাসে ইউরোপ চলে গেছে। 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে স্বামীজি চলে গেলেন। তার কত আমেরিকান বন্ধু ও ভক্ত আছে, তারা এখন স্বাধীনতা দিবসের উৎসবে মেতে আছে। বেলা 2টোর সময় একজন নিবেদিতাকে বলল, এবার উঠতে হবে। নিবেদিতা সরে গেলেন। স্বামী বিবেকানন্দর দেহকে গঙ্গা জলে স্নান করিয়ে, নতুন গৈরিক বস্ত্র পরিয়ে, রাশি রাশি পুষ্পমালা দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হলো নিচে। সামনের চত্বরে বেলগাছটির নিচে প্রস্তুত হয়েছে চিতা। যখন মন্ত্র পাঠ হচ্ছে তখন নিবেদিতা লক্ষ্য করলেন স্বামীজির ব্যবহৃত জিনিসপত্র সব দেহের ওপরে দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে একটা চাদর। সেটা এই পরশুদিনও নিবেদিতা দেখেছিলেন তার গুরুর গায়ে। তিনি শারদানন্দকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই চাদরটা স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিলে হয় না? পরিধেয় সব বস্ত্র পুড়িয়ে ফেলাই নিয়ম, তবে তুমি যদি রাখতে চাও তাহলে ওটা তোমাকে দিয়ে দিতে পারি। কথাটা শুনে নিবেদিতা কয়েক মুহূর্ত ভাবলেন। না, অন্য কেউ কিছু নিচ্ছে না। আমার পক্ষে চাদরটা নিয়ে নেওয়া আধিক্যতা হয়ে যাবে না তো? কে আবার কি মনে করবে? না, বরং থাক। অন্তত একটা টুকরো যদি জো ম্যাকলাউডের জন্য কেটে নেওয়া যেত। সঙ্গে কোনো কাঁচি বা ছুরিও নেই, কারো কাছে চাইতেও ইচ্ছে করছে না। চন্দন কাঠের চিতায় ঢালা হলো প্রচুর ঘি। জ্বলে উঠল আগুন। কাল এই সময়ে যে মানুষটি মহা উৎসাহে শিষ্যদের পাণিনির ব্যাকরণ পড়াচ্ছিলেন, আজ তিনি নেই। আজকের সংবাদপত্রে তাঁর তিরোধান সংবাদ ছাপা হয়নি বলে বেশি লোক জানতে পারেনি। তবু মুখে মুখে খবর ছড়াচ্ছে। এখনো নৌকোয় করে দলে দলে লোক আসছে। মনুষ্য শরীর দাহ করার দৃশ্য আগে দেখেননি নিবেদিতা, আজ প্রথম দেখছেন। এবং দেখছেন তার সবচেয়ে প্রিয় মানুষটির নশ্বর শরীর শেষ হয়ে যাচ্ছে। নিবেদিতার বুক এমনই শূন্য যে অশ্রুও নেই। তিনি বসে রইলেন ঘন্টার পর ঘন্টা। কেউ বিশেষ কথা বলছে না তার সঙ্গে, একটা সান্ত্বনা বাক্য কেউ বলেনি, যেন তিনি এখানকার কেউ না। নিবেদিতা অবশ্য এসব ভ্রুক্ষেপ করছেন না, শুধু দেখছেন আগুন। ক্রমে বেলা পড়ে এলো, সূর্যাস্তে বর্ণাঢ্য হলো আকাশ। তখনও চিতার আগুন লক লক করছে। হঠাৎ একসময় নিবেদিতার এক হাতে কি যেন লাগলো। তিনি চমকে পাশে তাকালেন। স্বামীজির সেই চাদরখানির একটা টুকরো চিতা থেকে উড়ে এসে পড়েছে তাঁর কাছে। নয়নমণি এখন সারা সকাল পুঁটিকে নিয়ে কাটায়। মেয়েটা বড় ঘুম কাতুরে, তবু নয়নমণি সূর্য ওঠার আগেই তাকে ডেকে তোলে। দুজনেই পরপর স্নান সেরে নেয়। তারপর নয়নমণি নিজের হাতে পুঁটিকে শাড়ি পরিয়ে দেয়, মুখে চন্দনের ফোঁটা দিয়ে সাজায়। পুঁটি প্রথমে এসেছিল একেবারে হাড় চিড়চিড়ে অবস্থায়, এখন শরীরে কিছুটা গতি লেগেছে। ভরাট হয়েছে চোয়াল, চোখে মানুষের তাড়া খাওয়া বন্য পশুর মতন ভয়ার্ত ভাবটা আর নেই। মুখে কথা ফুটেছে। সাজগোজের পর শুরু হয় পুঁটির অগ্নি পরীক্ষা। নয়নমণি তাকে নাচ শেখাবেই। যতক্ষণ না পুঁটির পায়ের তাল ঠিক হয় ততক্ষণ তার নিস্তার নেই। নয়নমণির সময় জ্ঞানও থাকে না।
নয়নমণি নিজে গান গেয়ে গেয়ে হাত চাপড়ি দেয়। পুঁটি ঘুঙুর পায়ে নাচে, নেচেই চলে। নাচতে নাচতে সে ক্লান্ত অবসন্ন হয়, বসে পড়তে চায়, এমনকি কখনো কখনো কান্নাও শুরু করে। তবু দয়া নেই নয়নমণির। সে আবার হাত ধরে তাকে টেনে তুলে বলে, একটা বোল একেবারে ঠিকঠাক না করতে পারলে তুইও খেতে পাবি না, আমিও কিছু খাবো না। নয়নমণির মুখ চেয়ে অমরেন্দ্রনাথ তার থিয়েটারে পুঁটিকে সখীর দলে ভর্তি করে নিয়েছিল। বেতন 5.5 টাকা। সব নাটকেরই গোড়ার দিকে একদল সখীর নাচ থাকে। অন্য থিয়েটারে সখীর দলে সুযোগ পাওয়ার জন্য নতুন মেয়েরা 4 টাকা মাইনে পেলেই বর্তে যায়। সেই তুলনায় পুঁটির ভাগ্য বেশ ভালো, কিন্তু দিন 10 বাদেই নয়নমণি তাকে ছাড়িয়ে এনেছে। পুঁটি কিছুই নাচ জানে না। প্রথম থেকেই বেতালা বেখাপ্পা দলের সঙ্গে মিশে গেলে ওর জীবনে উন্নতি হবে না। নাচ কি এতই সোজা? নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া কোনো কিছুই শেখা যায় না। পুঁটির গলা বেসুরো নয়, মোটামুটি গাইতে পারে। যার ভেতরে সুর আছে তার তাল জ্ঞানও এসে যাবে নিশ্চিত। গান পরে ভালো করে শিখে নিলেও চলবে, নাচ শেখার পায়ের আড় ভাঙতে চায় না। ঘরের মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। তার সামনে অনেক বেলা পর্যন্ত চলে নাচের সাধনা। পুঁটির আর অন্য কোনো নাম নেই। তার মা বাবা তার একটা ভালো নামও দেয়নি। পুঁটির মায়ের মৃত্যুর পর তার বাবা আরেকটি শয্যাসঙ্গিনী এনেছেন। প্রথম পক্ষের 11টি ছেলেমেয়ের দায়িত্ব সেই দ্বিতীয় পক্ষের পত্নী নিতে যাবে কেন? তার উপর বয়স্থা মেয়েদের বিয়ে দেওয়ার সমস্যা আছে। ঋতুমতী হওয়ার পর সেই কন্যাদের আর অনহরা রাখা চলে না, তাহলে সমাজে পতিত হতে হয়। দ্বিতীয় পক্ষের শ্যালকদের পরামর্শ যুক্তিযুক্ত মনে করে পুঁটির বাবা হরিশ্চন্দ্র পাল 3 মেয়েকে সঙ্গে নিয়ে একদিন শহর দেখাবার ছল করে বেরিয়ে পড়েছিল। পুঁটিদের গ্রামের নাম গাবখালি। শুধু ওই নামটাই পুঁটি জানে। কোন থানা, কোন মহকুমা তা তাকে কেউ শেখায়নি। গ্রাম থেকে কিছু দূর হেঁটে এলে এক নদী, সেখান থেকে শুরু হয়েছে নৌকো যাত্রা। একবেলা নৌকোয় কাটাবার পর স্টিমার, তাতে সারা রাত। সকালবেলা তারা চেপেছিল রেলগাড়িতে। জীবনে সেই প্রথম রেলগাড়ি দেখা। পুঁটিরা 3 বোন রোমাঞ্চিত বিস্মিত হয়ে দেখছে জানালার পাশ দিয়ে গাছপালা দৌড়ে যায়। গরু ছাগল এক জায়গায় দাঁড়িয়ে আছে, তবু মাটি সরে যাচ্ছে। পুকুরগুলো দেখতে দেখতে অদৃশ্য হয়ে যায়। রেলগাড়িতে ওঠার আগে বাবা তাদের স্টিমার ঘাটার হোটেলে খাইয়েছে। একখানা করে ডুরে শাড়ি কিনে দিয়েছে। পিতৃস্নেহের এমন পরিচয় ওই 3 কন্যা আগে কখনোই পায়নি। সারাটা পথ একটাও রূঢ় কথা বলেনি বাবা, বরং মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে আদর করেছে, যেন দ্বিতীয় পক্ষের সামনে আগের ছেলে মেয়েদের প্রতি মনোযোগ দিতে পারে না বলেই বাবা তাদের নিয়ে যাচ্ছে এত দূরে। কলকাতায় এসে হরিশ্চন্দ্র নিজেই হকচকিয়ে গিয়েছিল। সেও আগে কখনো এত বড় শহর দেখেনি। এত মানুষজন, এত গাড়ি ঘোড়া, ঘোড়াহীন মোটর গাড়িগুলো হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে ধেয়ে আসে, তা দেখলে আতঙ্ক হয়। হরিশ্চন্দ্র 2 মেয়ের হাত ধরে আছে। এক মেয়ে জড়িয়ে ধরে আছে তার কোমর। এইভাবে তারা হেঁটেছে কলকাতার রাস্তায়। এক দোকান থেকে তারা গরম জিলিপির মতন এক অনাস্বাদিত পূর্ব সুখাদ্য খেয়েছে। আর এক জায়গায় কিনেছে রকমারি কাঁচের চুড়ি। মেয়েদের হাতে চুড়ি পড়াতে গিয়ে কয়েকটা ভেঙেও গেছে। কি আশ্চর্য! দোকানি তার জন্য রাগও করেনি, অতিরিক্ত পয়সাও নেয়নি। কলকাতায় সবকিছুই এত ভালো। দুপুরের দিকে ক্লান্ত হয়ে পড়ে তারা বিশ্রাম নিতে বসেছিল পান্তির মাঠের একটা বড় তেঁতুল গাছের ছায়ায়, সঙ্গে এক ধামা মুড়ি আর বাতাসা। মহানন্দে সেই মুড়ি বাতাসা খাওয়া হতে লাগল।
সামনের রাস্তা দিয়ে মানুষের স্রোত চলেছে, কেউ ভ্রুক্ষেপ করছে না তাদের দিকে। একসময় পুঁটিরা লক্ষ্য করল তাদের বাবা নিঃশব্দে কাঁদছে, দু চোখ দিয়ে অঝরে গড়াচ্ছে জল। তিন কন্যা অবোধের মতন চোখ চাওয়াচাই করতে লাগল। কোনো বয়স্ক মানুষকে তারা কখনো আপন মনে কাঁদতে দেখেনি। পুঁটির বড় বোন টেঁপি একসময় ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বাবা, তোমার কি হয়েছে? হরিশ্চন্দ্র উত্তর দিল না, কেঁদেই চলল। কান্নার দমকে কাঁপতে লাগল তার শরীর। খানিক বাদে সে ধুতির খুঁটে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। টেঁপির দিকে তাকিয়ে বলল, বড় বিপদ হয়েছে রে, আমার সব টাকা পয়সা হারিয়ে ফেলেছি। এখন কি উপায় হবে? বাড়ি ফিরবো কি করে? আমার কাছে 5 টাকা আছে। তুমি যে আমায় 5 টাকা দিয়েছিলে রাখার জন্য। 5 টাকায় তো হবে না, সকলের গাড়ি ভাড়া লাগবে, খেতে হবে। বিপদ আপদের জন্য হাতে 2 পয়সা বেশি রাখতে হয়। তোরা এখানে বসে থাক, আমি টাকার সন্ধান করে আসি। উঠে দাঁড়িয়েও একটু ইতস্তত করছিল হরিশ্চন্দ্র। তারপর মেয়েদের মাথায় হাত রেখে কম্পিত কণ্ঠে বলেছিল, মা, ভগবান তোদের রক্ষা করবেন। যাওয়ার সময় সে আর পিছন ফিরে তাকায়নি, ফিরেও আসেনি আর। অনেকবার ধরে এই কাহিনী শুনেছে নয়নমণি। পুঁটির সঙ্গে সে তার জীবনের মিল খুঁজে পায়। ভূমিসুতা তার মা ও বাবা দুজনকেই হারিয়েছিল অকালে। অসহায় অবস্থায় তাকে তার আত্মীয় স্বজনরা বিক্রি করে দিয়েছিল। হরিশ্চন্দ্র তার 3 মেয়েকে বিক্রি করার সাহস বা সুযোগ পায়নি, কলকাতায় ফেলে রেখে পালিয়ে গেছে। পুঁটি অবশ্য এখনো ভাবে তার বাবা ইচ্ছে করে তাদের ফেলে যায়নি, নিজেই সে হারিয়ে গেছে এত মানুষের ভিড়ে। আবার কোনোদিন নিশ্চয়ই দেখা হয়ে যাবে। ওরা 3 বোন কয়েকদিন মাত্র একসঙ্গে ছিল। টেম্পির 5 টাকায় ক্ষুণ্ণিবৃত্তির কোনো অসুবিধে ছিল না। চিড়ে, মুড়ি, কলা সর্বত্রই পাওয়া যায়। টেম্পি প্রথম অদৃশ্য হয়ে গেল, তার আঁচলে বাঁধা বাকি টাকা পয়সা কটে নিয়ে। সে নিজেই গেল না কেউ তাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল তা জানা যায়নি। এক সকালে ঘুম ভেঙে পুঁটি দেখল যে তার দিদি নেই পাশে। ছোট বোন বইচির বয়স 9 বছর। তার মুখখানাই সবচেয়ে সুন্দর, রংটাও মাজা মাজা। তাকে এক সন্ধেবেলা 2 লুঙ্গি পরা লোক জোর করে একটা ঘোড়ার গাড়িতে তুলে নিয়ে গেছে। পুঁটি মাঝের বোন, খুব রোগা। খিদের জ্বালায় সে রাস্তার অন্যান্য কাঙালি ছেলেদের দেখা দেখি ভিক্ষে শুরু করেছিল। শুধু বাবার নাম আর গ্রামের নাম ছাড়া আর কিছুই জানে না পুঁটি। কথার টান শুনে বোঝা যায় পূর্ববঙ্গের মেয়ে। এমনকি যে নদীতে প্রথম নৌকোয় চেপেছিল সে নদীর নামও মনে নেই। ও এত কম জানে কেন? এই বয়সে আমি অনেক বেশি কিছু জানতাম। অবশ্য আমার বাবা আমাকে যত্ন করে লেখাপড়া শিখিয়েছিল। পুঁটির মতন মেয়েরা আগাছার মতন অযত্নে শুধু বেড়েই চলে, কিচ্ছু শেখে না। আমি পুঁটির নাম দিয়েছি চারুবালা। পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছে। একটা মানুষের নাম ওর প্রাপ্য, শুধু মাছের নাম হয়ে থাকবে কেন? প্রথমে নাম রেখেছিলাম সুহাসিনী, কিন্তু সে নাম পুঁটি নিজেই উচ্চারণ করতে পারে না। সে বলতো ছায়াছিনী। তারপর নাম রাখা হলো বিনা পানি। তাও পুঁটি কিছুতেই বিনা বলতে পারে না, বলে বেনা। বেনা পানি। চারুবালাতে তেমন গন্ডগোল নেই, তবু এখনো এই নামে সে ঠিক রপ্ত হয়নি। চারুবালা বলে ডাকলে অনেক সময় সাড়াই দেয় না, তখন পুঁটি পুঁটি বলে চেঁচাতে হয়।
দুপুরবেলা খেতে বসে দুজনে একসঙ্গে। নয়নমণি নিরামিষ আহারই বেশি পছন্দ করে। নানা জাতীয় শাক ও আলু ঝিঙে করলা সেদ্ধতেই তার চলে যায়। অর্ধেন্দুশেখর তাকে মাঝে মাঝে মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন। সেই কথা মনে রেখে সে এখন পুঁটির জন্য পাঁঠার মাংস এনে রান্না করে। পুঁটির উঠতি বয়স, এখন স্বাস্থ্য ভালো না হলে সে সারা জীবনই দুর্বল থাকবে। এই 11 বছরের জীবনে পুঁটি একবারই মাত্র মাংস খেয়েছে, তাও তাও নিজেদের বাড়িতে নয়, তাদের গ্রামের এক ধনী পরিবারের দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনে পাঁঠা বলি হয়। গ্রাম শুদ্ধ সবাই সে বাড়িতে গিয়ে পাত পেড়ে বসে গিয়েছিল। পুঁটির ভাগ্যে শুধু এক টুকরো হাড় আর অনেকখানি ঝোল জুটেছিল, তবু সেই স্বাদ তার মনে আছে। খাওয়া শেষ হয়ে গেলেও দুজনে এঁটো হাতে গল্প করে অনেকক্ষণ। লাল রঙের মেঝেতে পা ছড়িয়ে বসে নয়নমণি, তার অঙ্গে একটা তুঁতে রঙের আলগা শাড়ি জড়ানো, কৃষ্ণ কোমর, ঈষৎ ভারী উরুদয়। পুঁটি খাটের পায়ায় হেলান দেয়। দক্ষিণীদের মতো মালকোঁচা মেরে শাড়ি পরা, পায়ের ঘুঙুর এখনো খোলেনি। বহুক্ষণ নাচের পরিশ্রমে ঘুমে তার চোখ জড়িয়ে আসে। বাইরে ঝকঝক করে দুপুরের রোদ। পাঁচিলে দুটি কাক অবিশ্রান্তভাবে ডেকে চলে। নয়নমণি এই সময় পুঁটিকে জীবন সম্পর্কে শিক্ষা দেয়। সচ্ছল পরিবারে বাপ মায়ের আদরে যারা লালিত, তাদের অনেক কিছু না জানলেও চলে, কিন্তু যাদের কোনো সহায় সম্বল নেই, বেঁচে থাকার জন্য যাদের সর্বক্ষণ লড়াই করতে হয়, জীবনের ভয়ঙ্কর দিকগুলো তাদের না জানলে কিংবা না বুঝলে চলে না। মেয়ে মানুষ মরে কেন জানিস চারু? কিভাবে বাঁচতে হয় তারা যে তাই জানে না। তাদের আত্মসম্মান বোধ নেই। মেয়ে মানুষরা ভাবে অন্যের কথা শুনেই তাদের সারা জীবন চলতে হবে। দিদি, তুমি একা একা থাকো কি করে? আরো কিছুদিন যাক, সে কথা আস্তে আস্তে বুঝে যাবি। আগে তোর কথা ভাব। মনে কর কোনো রকমে খুঁজে খুঁজে তোকে তোর গ্রামের বাড়িতে আবার পৌঁছে দেওয়া হলো। সেখানে তোর সৎমায়ের সংসারে তুই টিকতে পারবি? নয়নমণির কথা শুনে চারুবালা ফ্যাল করে চেয়ে রইল। নয়নমণি আবার বলল, তোর বাপ মা তোকে ফেরত নেবে না। তোর গ্রামের মানুষও তোকে দেখে দূর দূর করবে। তারা বলবে তুই এতদিন কলকাতা শহরে একা একা থেকেছিস, হাজার পুরুষ মানুষ তোকে ছুঁয়েছে, তুই নষ্ট হয়ে গেছিস, তোর জাত ধর্ম সব গেছে, সমাজে আর তোর ঠাঁই নেই। এটা তুই বুঝিস? কিন্তু আমার তো কোনো পুরুষ মানুষ ছোঁয়নি। তাতে কি? কেউ তোর কথা বিশ্বাস করবে না। বাপ দাদার সংসার বা স্বামীর সংসারের বাইরে মেয়ে মানুষের একটা রাতও কাটাবার অধিকার নেই রে। পুরুষ ছেলেদের দোষ হয় না, তারা যেখানে খুশি যায়, যেদিন ইচ্ছে ফিরে আসে। হারানো ছেলে ফিরে এলে বাড়িতে সবাই আনন্দে নেচে ওঠে। পাড়াপড়শিদের ডেকে ভোজ দেয়। হারানো মেয়েদের ফিরে আসার পথ চিরকালের জন্য বন্ধ। চারুবালার চোখ জলে ভরে এলো। সে ভাঙা ভাঙা গলায় বলল, আমি আর কোনোদিন বাড়ি যাব না। নয়নমণি কিছুক্ষণ চুপ থেকে চারুকে দেখল। তারপর দুদিকে আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, না, তোর আর বাড়ি নেই। মেয়েদের বাপের বাড়ির মেয়াদ বড়জোর 10-12 বছর। যেসব বাপের সাধ্য থাকে তারা মেয়েদের বিয়ে দিয়ে পার করে দেয়। তারপর বেশিরভাগ মেয়েই সারা জীবন আর বাপের বাড়ি যায় না। মা ভাই বোনদের চোখেও দেখে না। শ্বশুর বাড়িতে লাথি ঝাঁটা খেয়েও মুখ বুজে থাকতে হয়। তোর বাপ
তোদের 3 বোনের বিয়ে দিতে পারেনি, তাই এত দূর দেশে এনে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে গেছেন। চারুবালা এখনো যেন বিশ্বাস করতে পারে না, তাই ফুঁপিয়ে কেঁদে ওঠে। তোর অন্য 2 বোনের কি গতি হয়েছে জানিস? অল্প বয়সী সব মেয়েরাই পুরুষ মানুষের খাদ্য। পুরুষরা কামড়ে চিবিয়ে চুষে খায়। খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়। এক জাতের পুরুষ আবার অন্য জাতের পুরুষদের এই খাদ্য যোগায়। সেই রকম পুরুষরাই তোর অন্য 2 বোনকে তুলে নিয়ে গেছে। কলকাতা শহরের অলিতে গলিতে এমন অনেক বাড়ি আছে যেখানে ওই সব গুন্ডারা মেয়েদের ভাড়া খাটায়। যাতনা সহ্য করে মেয়েরা, রোজগার করে পুরুষ। তোরও নির্ঘাত ওই গতিই হতো। টেপি বইচিকেও আর কোনোদিন দেখতে পাবো না? দৈবাত দেখতে পেলেও চিনতে পারবে কিনা সন্দেহ। হয় ওদের দিনের পর দিন পিষে শুষে কঙ্কাল সার করে দেবে, অথবা ভাগ্যে থাকলে যদি কোনো বড় মানুষের নেক নজরে পড়ে যায় তাহলে দামি দামি শাড়ি গয়নায় মুড়ে বাঁদরি সাজিয়ে রাখবে। তোর মতন মেয়েদের বাঁচার আর একটা উপায় আছে, কোনো বাড়িতে দাসী বাঁধি হয়ে সারাটা জীবন কাটিয়ে যাওয়া। কোনোদিন মুখ তুলে একটাও কথা বলতে পারবি না। কাজে সামান্য ত্রুটি হলে, এমনকি ত্রুটি না হলেও মারবে, মুখ ছামটা দেবে, অন্ধকারে ঠেসে ধরবে, তবু কারোর কাছে সুবিচার চাইতে পারবি না। বিড়াল কুকুরেরও অধম সেই জীবন। এমন বাড়িও আছে যে বাড়ির গিন্নি পোষা পাখির সঙ্গেও মিষ্টিভাবে কথা বলে, কিন্তু দাসী বাঁদিদের মনে করে হারাম জাতি। তোকে আমি এইসব কথা বলতে পারছি কি করে জানিস? আমি নিজেও যে সবের মধ্যে দিয়েই গেছি। আমিও একসময় কৃতদাসী ছিলাম। নয়নমণির মুখে এই কথাটা শুনে চোখ বড় বড় করে চারুবালা জিজ্ঞেস করল, তারপর কি হলো? সে গল্প পরে শুনবি। তোকে আমি নাচ শেখাবার জন্য এত কষ্ট দিচ্ছি কেন? আমি তো সারা জীবন তোকে দেখবো না। কেউ কারোর ওপর সারা জীবন নির্ভর করেও থাকতে পারে না। তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে গেলে একটা কোনো গুণ থাকা তো দরকার, আর সেই গুণটাই যোগ্যতা। মেয়ে মানুষের অনেক গুণ থাকলেও সহজে কেউ তার দাম দেয় না। তার রূপ, তার শরীরটাকেই দেখে। এমনকি মেয়ে মানুষেরা লেখাপড়া শিখলেও তাদের বাড়ির বার হতে দেয় না। বাইরে সবাই যেন তাকে খেয়ে ফেলার জন্য ওঁত পেতে আছে। একমাত্র থিয়েটারের মেয়েদের সে ভয় নেই। তারা সমাজের তোয়াক্কা করে না। তারা নিজেরা রোজগার করে। তারা স্বাধীনভাবে বাঁচতে পারে। তাহলে তুমি কেন আমাকে থিয়েটার থেকে ছাড়িয়ে আনলে? থিয়েটারে যোগ দিলেই তো হলো না, যোগ্যতা থাকা চাই। যোগ্যতা না থাকলে কয়েকদিন বাদেই তো তাড়িয়ে দেবে। তখন এক থিয়েটার থেকে আরেক থিয়েটার যেতে হবে। দিন দিন কদর কমে যাবে, আর তারপর বদলোকদের খপ্পরে পড়তে হবে। এমন ভাবে থিয়েটারের কত মেয়ে হারিয়ে গেছে। তোকে খুব ভালো করে নাচ শিখতে হবে, গান শিখতে হবে, নকল হাসি, নকল কান্না, নকল রাগ দেখানো শিখতে হবে, উচ্চারণ শুদ্ধ করতে হবে। তোকে আমি তেমন ভাবে তৈরি করব চারু, তুই কারোর কাছে দয়া চাইতে যাবি না। তোকে পাওয়ার জন্য থিয়েটারওয়ালারা ঝুলোঝুলি করবে, তবে না তোর মান বাড়বে। নিজের গুণের জোরে সবার উপরে উঠবি। তখনও অনেক বড় মানুষ টাকার থলি নিয়ে, গয়নার বাক্স নিয়ে তোর কাছে আসবে। তখন তুই নিজে ঠিক করবি। বাক্স ভর্তি গয়নার চেয়েও
আত্মসম্মানের দাম বেশি কি না? গুণের বিনিময়ে অর্থ নাকি শরীরের বিনিময়ে? বুঝতে পারছিস আমার কথা? ও মা, ঘুমিয়ে পড়লি নাকি চারু? চারু, এই পুটি ওঠ! কাকে বলছি এত সব কথা? ঘুমন্ত চারুবালাকে টেনে তুলে নয়নমণি তার হাত ধুইয়ে দেয়। তাকে বিছানায় শুইয়ে সে নেমে আসে নিচে। গঙ্গামণি এখন বাত ব্যাধিতে পঙ্গু, শয্যা ছেড়ে উঠতেই পারে না। একজন মাদ্রাজি দায়ী রাখা হয়েছে তার জন্য। এমন গাঁট্টা গোট্টা তার শরীর যে একাধিক পুরুষকেও সে কুপুকাত করে দিতে পারবে। একদিন রাতে চোর এসেছিল। পার্বতী নামে সেই দায়ীটি লোহার ডান্ডা দিয়ে মেরেছিল চোরকে। পার্বতী গঙ্গামণিকে স্নান করিয়ে এনে ধরে ধরে শুইয়ে দিল বিছানায়। তারপর বড় পাথরের বাটিতে দুধ মুড়ি কলা মেখে নিয়ে এলো। গঙ্গামণির আঙুলগুলো এমনই শক্ত হয়ে গেছে যে খাবারও মুখে তুলতে পারে না। তার শিয়রের কাছে বসে নয়নমণি দাইকে বলল, দাও, আমি খাইয়ে দিচ্ছি। চামচে করে একটু একটু করে সে গঙ্গামণির মুখে খাবার তুলে দিতে লাগলো। খেতে খেতে গঙ্গামণি বলল, নয়ন, তুই খাইয়ে দিচ্ছিস তাই আজ যেন বেশি খিদে পাচ্ছে। ওই পার্বতী বেটির গায়ে বড় রসুনের গন্ধ। ওকে বল না ভালো করে সাবান মেখে স্নান করে আসতে। প্রায় শেষ হয়ে এলো, আর একটু খাবে? সন্দেশ কিনে রাখা আছে, আমায় দুটো দে, তুইও খা। আমি এখন পারবো না, ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পর বুঝি সন্দেশ খাওয়া যায় না? তোকে খেতেই হবে। নয়নমণি তবুও আপত্তি জানাতে গঙ্গামণি বালিকার মতন অভিমান ভরে বলল, তাহলে আমিও খাবো না, ছুঁড়ে ফেলে দে। ওই মাদ্রাজি রাক্ষসীটা সব খেয়ে নিক গে। আহা, অমন করে বলো না, ও তোমার জন্য কত সেবা করে। সেবা না ছাই, কত পয়সা সরাচ্ছে কে জানে। পরের হাতে কখনো সেবা হয়? নিজে নড়তে চড়তে পারি না, এমন ভাবে বেঁচে থাকার মুখে আগুন। ভগবান আমার মরণ দেয় না কেন? হঠাৎ থেমে গিয়ে গঙ্গামণি এক দৃষ্টিতে চেয়ে রইল নয়নমণির দিকে। তারপর ধীর স্বরে বলল, দুদিন ধরে একটা কথা ভাবছি। কোন দিন হঠাৎ আমি চোখ বুঝবো ঠিক নেই, তখন আমার এই বিষয় সম্পত্তির কি হবে? আমার তিন কুলে কেউ নেই, 5 ভূতে লুটে পুটে খাবে, তুইও বিপদে পড়বি। বরং একটা উকিল ডাকার ব্যবস্থা কর, তোর নামে সব লিখে দিই আগে থেকে। না না, আমার নামে কেন? তুই যে আগের জন্মে আমার মায়ের পেটের বোন ছিলি নয়ন, তোর মতন আমার আপন তো আর কেউ নেই। আগের জন্মের সম্পর্ক কি আর এ জন্মে খাটে গো? আমি একলা অবলা নারী, তোমার এত বড় বাড়ি, নিচে 3 ঘর ভাড়াটে, কত লোক এসে হুজ্জত করে, তুমি বিছানায় শুয়ে শুয়েও সব সামলাতে পারো, আমায় কেউ মানবে না। তুমি বাছা একলা হতে পারো, কিন্তু তোমায় অবলা বলবে কোন বাপের বেটা? পুরুষ মানুষরা ভয় তোর আঁচলের ছায়াও মারায় না, দেখলাম তো এতদিন। দিদি, তুমি চোখ বোঝার নামও করবে না। বাতের অসুখ আবার অসুখ নাকি? ওতে কেউ মরে না। তুমি নাচ ছেড়ে দিলে বলেই তো এমন হলো। শোনো মেয়ের কথা, বুড়ি মাগি হয়েও ধেই ধেই করে নাচবো নাকি? বড় স্বাদ ছিল একবার তীর্থ দর্শনে যাব। একটা কাজ করতে পারো, এই বাড়ি বেচে দিয়ে তুমি কাশী কিংবা বৃন্দাবনে চলে যাও। সেই টাকায় তোমার বাকি জীবন দীপ্ত
দিব্যি চলে যাবে, তীর্থস্থানেও থাকা হবে। ভারী বুদ্ধি দিলি তুই। বিদেশ বিভুঁইয়ে গিয়ে থাকবো, কারুকে চিনি না, একদিন কেউ আমার বুকে ছুরি মেরে সব কিছু নিয়ে পালাবে। সব তীর্থস্থানেই চোর ডাকাতরা গিজ গিজ করে। তোকে ছেড়ে দূরে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না। তুই আমায় কি মায়ার বাঁধনেই যে বেঁধেছিস। আরো একটা কথা কি জানিস, থিয়েটারে আর যেতে পারি না, তবু মন টানে। এখানে থিয়েটারের লোকজন আসে, তোর মুখে গল্প শুনি, তাতেই কত ভালো লাগে। থিয়েটার ছাড়া আর তো কিছু জানিনি। এখনকার থিয়েটারের কর্তারা আমাকে ভুলে গেছে, দর্শকরাও আমাকে মনে রাখেনি, কিন্তু আমি যে থিয়েটারের কথা ভুলতে পারি না। কি যে বলো দিদি, তুমি বিল্বমঙ্গলে পাগলিনীর পাঠ কি দুর্দান্ত করেছিলে, বিনোদিনীকে পর্যন্ত হারিয়ে দিয়েছিলে। সে কথা সবাই এখনো বলা বলি করে। কোন ক্রমে মাথাটা উঁচু করে ব্যাকুল ভাবে গঙ্গামণি জিজ্ঞেস করলো, বলে বলে লোকে মনে রেখেছে? মনে রাখবে না? ওই পাটে অন্য কেউ নামলেই তোমার সঙ্গে তুলনা হয়। বিল্বমঙ্গল পালায় বিনোদিনী ক্লাব পেত বড় জোর 5টা-6টা, আমি পেতাম 10টা 11টা। গানের সময় পাবলিক এনকোর এনকোর বলতো। এরপর কিছুক্ষণ থিয়েটারের গল্পে মেতে রইল গঙ্গামণি। নয়নমণিকে উঠতে হবে, আজ তার থিয়েটার নেই। মহড়াতে না গেলেও চলে, কিন্তু বালিগঞ্জে সরলা ঘোষের বাড়িতে যাওয়ার কথা আছে। সে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়াতেই গঙ্গামণি বলল, ও শোন নয়ন, আর একটা কথা, তুই যে মেয়েটাকে রেখেছিস, খুঁটি না খুঁটি, সন্ধেবেলায় তুই না থাকলে সে নিচের তলায় এলোকেশীর ঘরে যায় কেন? নয়নমণি ভুরু কুঁচকে তাকালো। এলোকেশী মেয়ে সুবিধের নয়, তার একটার বদলে 2টো বাঁধা বাবু। তারাও প্রায়ই সন্ধ্যের পরই আর বক্সি নিয়ে আসে। সেখানে ও মেয়ে গিয়ে বসে থাকবে কেন? তোকেও বাপু বলিহারি, রাস্তা থেকে হুট করে একটা মেয়ে তুলে আনলি। কোন অজাত কুজাতের মেয়ে তার ঠিক নেই, যদি চোর ছাঁচোর হয়। দিদি, আমিও রাস্তার মেয়ে। একজন আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন, তার ঋণ শোধ করতে হবে না? আর জাতের কথা বলছো, আমাদের নিজেদেরই কি জাতের ঠিক আছে? আমরা থিয়েটারের মেয়ে বলে সমাজ আমাদের আগেই পতিত করে দেয়নি? আমরা অন্যের জাত নিয়ে এখনো মাথা ঘামাবো? তাই তো, ওটা কথার কথা, লোকে বলে, তাই আমারও মুখে এসে গেছে। আমাদের আবার জাত নিয়ে মাথা ব্যথা? নয়ন, তোর কাছে আমার এখনো কত কিছু শেখার বাকি আছে। আর কোনোদিন কারুকে জাত তুলে কথা বলবো না। ও মেয়ে যাতে এলোকেশীর ঘরে আর না যায় আমি নিষেধ করে দেব। নিচের তলাতেই যাওয়ার দরকার নেই। কেন যাবে না? এটা আমার বাড়ি। তোর ওই মেয়ে বাড়ি যেখানে ইচ্ছা সেখানে যাবে। এলোকেশী নালিশ করতে এলে ওর থোঁতা মুখ আমি ভোঁতা করে দেব। ওকে বলে দিতে হবে, এ বাড়িতে ওসব বেলেল্লাপনা করা চলবে না। দিদি, তোমাকে আরেকটা কথা মনে রাখতে হবে, ওর নাম পুঁটি কিংবা খুঁটি নয়, এখন থেকে ওর নাম চারুবালা। তুমি চারু বলে ডেকো। ও যদি কখনো চুরি চামারি করে, দেখো তোমার সামনেই ওকে কিরকম শাস্তি দেব। নয়ন, তুই একটু দাঁড়াতো, তোকে দেখি। তুই দিন দিন কি সুন্দর হচ্ছিস রে। আমি মেয়ে মানুষ, তবু আমার চোখ জুড়িয়ে যায়। কুসুম কুমারী তারা সুন্দরীরা তোর ধারে কাছে লাগে না। আমি পুরুষ হলে জোর করে তোকে বিয়ে করতাম। যা, কি যে বলো, আমার তো বিয়ে হয়ে গেছে শ্রীকৃষ্ণের সঙ্গে। চারুবালাকে কঠিন শাসন করার ইচ্ছে নিয়ে নয়নমণি উঠে এলো ওপরে।
সে এখনো ঘুমোচ্ছে দেখে তাকে আর জাগালো না। নিঃশব্দে পোশাক বদল করে সে বেরিয়ে পড়ল। টাকা, টাকা আর টাকা, সব সময় টাকার চিন্তা। শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় স্থাপন করেছেন ঝোঁকের মাথায়, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়া চলে না। কিন্তু বিনা বেতনে ছাত্রদের পড়ানো, তাদের আহার বাসস্থানের ব্যবস্থা ঠিক রাখা আর কিছুতেই সম্ভব হচ্ছে না। শিক্ষকদের তো প্রতি মাসে বেতন দিতেই হবে। হিসেব করে দেখা গেছে প্রতিটি ছাত্রের জন্য মাসে অন্তত 15 টাকা খরচ পড়েই, বছরে 180 টাকা। ভর্তির সময় অভিভাবকদের জানানো হয়েছিল যে এই আদর্শ বিদ্যালয়টি অবৈতনিক। যেমন প্রাচীনকালে গুরুর আশ্রমে শিষ্য ছাত্রদের কোনো খরচ দিতে হতো না, এখন হঠাৎ অভিভাবকদের কাছ থেকে টাকা চাওয়া যায় কি করে? রবীন্দ্রনাথ ভেবেছিলেন, আমার এই শুভ উদ্দেশ্য দেখে বন্ধু ও শুভার্থীরা স্বেচ্ছায় সাহায্যের জন্য এগিয়ে আসবেন। ত্রিপুরার মহারাজা মাসিক 50 টাকা পাঠান, আর 2-1 জন কখনো কিছু সাহায্য করেন বটে, কিন্তু তা সিন্ধুতে বিন্দুর মতন। যদি দেশের 1-1 ধনী ব্যক্তি এক একটি ছাত্রের দরুন বছরে 180 টাকা দিতেন, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। এই মর্মে রবীন্দ্রনাথ কয়েকজনের কাছে আবেদনপত্র পাঠিয়েছিলেন, কিন্তু আশানুরূপ সাড়া মেলেনি। প্রতি মাসের শেষেই রবীন্দ্রনাথকে দারুণ উৎকণ্ঠার মধ্যে কাটাতে হয়। শিক্ষকদের বেতন চুকিয়ে দিতে না পারলে অসন্তোষের সৃষ্টি হবে। ছাত্রদের প্রতিদিনের খাদ্য সরবরাহ যদি ঠিকমতো না হয়, আরও কত টুকিটাকি খরচ থাকে। ঝড়ে হঠাৎ কারোর বাড়ির চাল উড়ে গেলে বড় খরচের ধাক্কা এসে পড়ে। সব দায়িত্ব একা আমার। না, সামনের বছর থেকে ছাত্রদের কাছ থেকে বেতন নিতেই হবে, উপায়ান্তর নেই। রবীন্দ্রনাথের ব্যক্তিগত ঋণও কম নয়। যতবার ব্যবসা করতে গেছেন ততবারই প্রথমে কিছুদিন একটু সোনালি রেখা দেখতে পাওয়ার পরই ক্ষতি শুরু হয়েছে। সুরেন্দ্রের সঙ্গে যৌথ ব্যবসায় নেমে এক মারোয়াড়ির কাছ থেকে ঋণ করতে হয়েছিল প্রায় 50,000 টাকা। যথাসময়ে অনাদায়ে সেই মহাজন কবি ও তার ভাইপোকে জেল খাটাবার উপক্রম করেছিল। তারকনাথ পালিতের কাছ থেকে 50,000 টাকা নিয়ে সেই মারোয়াড়ির হাত থেকে উদ্ধার পাওয়া গেছে, কিন্তু এটাও তো ঋণ। এ বাবদে আমার নিজের অংশেই মাসিক সুদ দিতে হয় 145 টাকা, 13 আনা 4 পাই। প্রতি মাসে সেই অর্থ জোগাড়ের দুশ্চিন্তাও মাথায় রাখতে হয়। এত টানাটানির মধ্যেও মৃণালিনী নিজের সংসার কি করে চালাচ্ছে কোন মন্ত্র বলে কে জানে। অভাব সংসারের চিন্তা বারংবার মন কেড়ে নিলেও তারই মধ্যে লিখতে হয়। ভারতে বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, সঙ্গীত প্রকাশিকা ইত্যাদি পত্রিকায় লেখা দিতে হয় নিয়মিত। এর মধ্যে বঙ্গদর্শনের অনেকগুলি পৃষ্ঠা ভরানোর দায়িত্ব তাঁর। শুধু দায়িত্ব নয়, কাগজ কলম তাকে চুম্বকের মতন টানে। সাহিত্য সৃষ্টির মধ্যেই মুক্তি। একটা গান রচনা করতে পারলে মন উধাও হয়ে যায় সুর লোকে। চোখের বালি ধারাবাহিক উপন্যাসটি এবার শেষ করতে হবে। 2 জন পুরুষ, তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তাদের মাঝখানে এক রহস্যময়ী বিধবা রমণী, বিনোদিনী। ঘটনার ঘাত প্রতিঘাতের চেয়ে মানব হৃদয়ের জটিলতাই এ কাহিনীর প্রধান অবলম্বন। মহেন্দ্র বিবাহিত, তবু সে বিনোদিনীর প্রেমে উন্মত্ত। বিহারীও বিনোদিনীকে জীবনসঙ্গিনী হিসেবে তীব্রভাবে কামনা করেছে, কিন্তু তার প্রাণাধিক বন্ধু যার কাছে প্রণয় নিবেদন করেছে, তাকে কি সে নিজের করে পেতে পারে কখনো? কাহিনীটি বেশ জনপ্রিয় হয়েছে। প্রতি সংখ্যা প্রকাশের পরই অনেকে লেখককে জিজ্ঞেস করেছে, এর পরিণতি কি হবে? 53টি পরিচ্ছেদ লেখা হয়েছে, এবার শেষ করার পালা। লিখতে লিখতে খানিকক্ষণ চুপ করে রইলেন রবীন্দ্রনাথ। কাহিনীতে যে সংকটের সৃষ্টি হয়েছে তার সুষ্ঠু সমাধানের একমাত্র উপায় বিনোদিনীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া। কথাশিল্পীরা সকলেই অহিংস হত্যাকারী। কলম নামে অস্ত্রের সামান্য কয়েকটি খোঁচায় তারা অবলীলাক্রমে যে কোনো নারী অথবা পুরুষের মৃত্যু ঘটাতে পারেন। কিন্তু এতদিন ধরে লিখতে লিখতে
বিনোদিনী চরিত্রটির ওপর তার স্রষ্টার বড় মায়া পড়ে গেছে। কেন সে মরবে? প্রেম কি অপরাধ? বিধবা বলে কি তার হৃদয়ের প্রেমানল জ্বলে উঠতে পারে না? অন্য অনেক সমাজে এরকম তরুণী বিধবাদের পুনর্বিবাহ হয়। হিন্দুদের মধ্যেও এখন বিধবা বিবাহে আইনের সমর্থন আছে। মহেন্দ্রর মা রাজলক্ষ্মী বিহারীকেও তার সন্তানের মতোই স্নেহ করেন। তাঁর মৃত্যু উপলক্ষে দুই বন্ধুর পুনর্মিলন হয়েছে। মহেন্দ্রর কাম, ক্রোধ, উন্মত্ততা অনেকখানি প্রশমিত। সে ফিরে এসেছে তার স্ত্রীর কাছে। এখন বিহারীর সঙ্গে বিনোদিনীর বিবাহ দিতে কোনো বাধা নেই, কিন্তু তাতে কি অতি সরলীকরণ হয়ে যায় না? শেষ পর্বে মিলন দৃশ্য দেখালে পাঠক পাঠিকারা খুশি হয়, কিন্তু সাহিত্যে একটা ঔচিত্যবোধ থাকে। পাঠক পাঠিকাদের খুশি করবার জন্য রসের হানি করা যায় না। এখন বিহারী বিনোদিনীকে বিয়ে করলেও কি ঈর্ষার কাঁটাটি দূর হবে? বিনোদিনীও কি বিহারীকে ভালোবাসতে পারবে পুরোপুরি? বিহারী বিবাহের প্রস্তাব করলেও বুদ্ধিমতী বিনোদিনীর পক্ষে তা প্রত্যাখ্যান করাই স্বাভাবিক। বিহারী কলকাতা থেকে দূরে গিয়ে গঙ্গার ধারে একটি বাগান বাড়িতে গরিবদের চিকিৎসার জন্য একটি আশ্রম খুলবে মনস্থ করেছে। এরকম একটা মহৎ আদর্শে মনোনিবেশ করাই তাকে এখন মানায়। বিনোদিনীও যদি থাকতে চায় সেখানে, আশ্রমের কাজে সাহায্য করবে, অন্তত সকলের জন্য রেঁধে দিতেও তো পারবে। না, এটাও ঠিক হবে না। প্রেম তো সহজে মরে না। বিনোদিনীর প্রতিদিনের সান্নিধ্যে যদি বিহারীর মনে আবার দপ করে জ্বলে ওঠে কামনা, যদি মহেন্দ্র আবার সেখানে ছুটে যেতে চায়, কাহিনী তাহলে তো চলতেই থাকবে। আজকের ডাকে কয়েকটি চিঠি এসেছে। একজন ভৃত্য এসে কবির লেখার টেবিলে রেখে গেল। লিখতে লিখতে থেমে গিয়ে রবীন্দ্রনাথ চিঠিগুলি নেড়ে চেড়ে দেখলেন। একটি চিঠি এসেছে শিলাইদহ থেকে, আরেকটি চিঠির ঠিকানায় রথির হাতের লেখা, আরেকটি চিঠি বিলেতের। চিঠি পাওয়া মাত্র খুলে পড়া অভ্যেস, তবু আজ খুললেন না রবীন্দ্রনাথ। বিলেতের চিঠিটা পাঠিয়েছে তাঁর দ্বিতীয় জামাতা সত্যেন। সেটা দেখেই রবীন্দ্রনাথের বিরক্তির উদ্রেক হল। এই জামাতাটি আমাকে নানা প্রকারে দহন করে চলেছে। ইংল্যান্ডে তার পড়ার খরচের জন্য নিয়মিত মাসোহারা পাঠাতে হয়, তাও যখন তখন নানা ছুতোয় অতিরিক্ত অর্থ চেয়ে বসে। এছাড়াও তার মাকে সাহায্য করার জন্য প্রতি মাসে পাঠাতে হচ্ছে 50 টাকা। শান্তিনিকেতনের চিঠিতেও হয়তো টাকার তাগাদা আছে। এখন এসব চিঠি পড়লে লেখাটা নষ্ট হয়ে যাবে। কাহিনী শেষ করতে হলে বিনোদিনীকে সরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। একেবারে মৃত্যুর মতো কঠিন শাস্তি না দিয়ে তাকে অনেক দূরে সরিয়ে দিলেও চলে। মহেন্দ্রর কাকিমা অন্নপূর্ণা কাশীতে গিয়ে শেষ জীবন কাটাবেন ঠিক করেছেন। বিনোদিনী তার সঙ্গে চলে যেতে পারে। হ্যাঁ, সেটাই ভালো হবে। বাংলার অনেক বিধবার তো কাশীবাসী হওয়াই নিয়ত। বিদায়ের আগে বিহারী বিনোদিনীর কাছ থেকে কোনো একটা চিহ্ন রেখে দিতে চাইল। তাঁর একগুচ্ছ চুল। এ বিলিতি প্রথা বিনোদিনীর একেবারে পছন্দ নয়। আঁচলের প্রান্ত খুলে সে 2খানি 1000 টাকার নোট বের করল। এই টাকা সে বিহারীর সৎকারের জন্য দিয়ে যেতে চায়। এটাই তার চিহ্ন। লিখতে লিখতে রবীন্দ্রনাথের মুখে মৃদু হাসি ফুটে উঠল। লেখককে কেউ এভাবে টাকা দেয় না, কিন্তু লেখক ইচ্ছে করলেই বিনোদিনীর আঁচলে 2000 কেন 5000 টাকাও বেঁধে দিতে পারতেন। উপন্যাসটি শান্ত রস দিয়ে শেষ করা দরকার। হতভাগিনী বিনোদিনী কি কিছুই পাবে না? সে অন্তত ক্ষমা তো পেতে পারে। সমাজের চোখে এসে কুলোটা হয়েছিল, তবু রাজলক্ষ্মী আর অন্নপূর্ণা তাকে ক্ষমা করেছেন। বাকি রইল মহেন্দ্র স্ত্রী আশা। নিজের স্বামীর এই প্রণয়নীটিকে সে দুচক্ষে দেখতে পারত না, কিন্তু এখন বিনোদিনী চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে বলে তার মন নরম হয়ে এল।
সজল হয়ে এলো তার চক্ষু। মহেন্দ্র অশ্রু ভরা চোখে বিনোদিনীকে প্রণাম করে বলল, বৌঠান, মাপ করি। সমাপ্তি রেখা টানার পর রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। ধারাবাহিকভাবে উপন্যাস লিখতে লিখতে চরিত্রগুলি খুব জীবন্ত, বড় আপন হয়ে যায়। তারা হয়ে থাকে প্রতিদিনের সঙ্গী। এবার এদের ত্যাগ করতে হবে। উপন্যাস শেষ করার পর ঠিক যেন প্রিয়জনের বিচ্ছেদ বেদনা বোধ করতে হয়। বেশিক্ষণ বসে থাকার উপায় নেই। অনেক কাজ। এখনই সংসারের ডাক পড়বে। লেখার কপি প্রেসে পাঠাতে হবে আজই। রবীন্দ্রনাথ চিঠিগুলি খুলতে লাগলেন। দুঃসংবাদ, শুধু দুঃসংবাদ। জামাইয়ের চিঠিটা তিনি যতখানি খারাপ আশঙ্কা করেছিলেন তার চেয়েও খারাপ। শ্রীমান সত্যেনকে খরচপত্র দিয়ে হোমিওপ্যাথি শেখবার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল, কিন্তু মাঝপথে সে লন্ডনে নেমে পড়ে। যাই হোক, সেখানেই সে হোমিওপ্যাথি পড়া শুরু করেছিল। পাশ করে ফিরে এলে সে স্বাবলম্বী হবে, এই ছিল আশা। হোমিওপ্যাথিক চিকিৎসকদের এখন এদেশে খুব কদর। রবীন্দ্রনাথও এই চিকিৎসা পদ্ধতি পছন্দ করেন, কিন্তু সেই আশার মূলে কুঠারাঘাত পড়ল। সত্যেন জানিয়েছে যে বিলিতি আদব কায়দা তার পছন্দ হচ্ছে না। ডাক্তারি পড়তেও ভালো লাগছে না। সে দেশে ফিরতে চায় অবিলম্বে। অর্থাৎ তাকে প্রতি মাসে যে 10 পাউন্ড করে পাঠাতে হতো, আরও পোশাক কেনা, ভ্রমণ ও অতিথি আপ্যায়নের জন্য মাঝে মাঝেই অতিরিক্ত দাবি ছিল তার, সেই সব টাকাই জলাঞ্জলি গেল। এখন তাকে দেশে ফেরার টিকিট পাঠাতে হবে। তার মানে আরও অন্তত 75 পাউন্ডের ধাক্কা। রাগ করার উপায় নেই। যেমন করে হোক টিকিটের টাকা সংগ্রহ করতেই হবে। রেণুকার মুখ চেয়ে সন্তুষ্ট রাখতেই হবে জামাইকে। রেণুকারও শরীর ভালো নয়। তার ঘুষঘুষে কাশি লেগেই আছে, মাঝে মাঝেই জ্বর হয়। সত্যেনকে টিকিট পাঠাতে যত দেরি হবে ততই বাড়বে ঋণের বোঝা। শিলাইদহ থেকে নায়েববাবু লিখেছেন যে রবীন্দ্রনাথের একবার সেখানে যাওয়া দরকার। আদায়পত্র ভালো হচ্ছে না। বাবু মশাইয়ের উপস্থিতিতে এ অবস্থার উন্নতি হতে পারে। রথির চিঠিখানি সবচেয়ে মারাত্মক। পড়তে পড়তে রবীন্দ্রনাথের মুখ বিবর্ণ হয়ে গেল। মৃণালিনী দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, একেবারে শয্যাশায়ী। ঠিক কি রোগ হয়েছে তা রথি লেখেনি, তবে গুরুতর কিছু না হলে সে নিশ্চয়ই বাবাকে জানাতো না। মৃণালিনীই বারণ করত। চিঠিটা হাতে নিয়ে রবীন্দ্রনাথ কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। মৃণালিনী এতদিন পর শুধু স্ত্রী বা গৃহিণী নয়, সহধর্মিণী হয়ে উঠেছিলেন। শান্তিনিকেতনের বিদ্যালয়ের ব্যাপারে তার কাছ থেকে অনেক সাহায্য পাওয়া যেত। দূরে থাকলেও আমার এই ভরসা ছিল যে মৃণালিনী যখন আছে শান্তিনিকেতনের ছেলেরা অন্তত না খেয়ে থাকবে না। এখন মৃণালিনী কয়েক মাসের অন্তঃসত্ত্বা, আর এই সময় তার অসুখ। পরদিনই শান্তিনিকেতন থেকে একজন লোক এলো। তার কাছে মৃণালিনীর রোগের বিবরণ পাওয়া গেল। বোলপুরের এক মুন্সেব বাবু মৃণালিনী ও রথি সমীদের একদিন নিমন্ত্রণ করেছিলেন। সেদিন প্রবল বর্ষা, ভাদ্র মাসের আকাশ ফাটিয়ে ধারাবর্ষণ হচ্ছে। তারই মধ্যে যেতে গিয়ে সেই মুন্সেব বাবুর বাড়ির সামনে মৃণালিনী দেবী জোর আছাড় খেয়েছেন। তারপর থেকে তার পেটে অসহ্য ব্যথা, উঠতে পারছেন না, কোনো খাদ্যেও রুচি নেই। এদিকে কলকাতায় অনেকগুলি কাজ না করলেই নয়। রবীন্দ্রনাথের পক্ষে এখনই শান্তিনিকেতনে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি স্ত্রীর জন্য ওষুধপত্র পাঠিয়ে দিলেন। এখন রবীন্দ্রনাথের দুশ্চিন্তার মধ্যে প্রধান কোনটি? অর্থ সংগ্রহ নাকি স্ত্রীর ব্যাধি? স্বাভাবিক উত্তর এই যে দুটোই সমান। কিংবা এর চেয়েও বড় একটি সমস্যা আছে, তার নাম বিনোদিনী। চোখের বালির এই নায়িকাকে রবীন্দ্রনাথ
তিল তিল করে নির্মাণ করেছেন। সে এখন বড় বেশি জীবন্ত, কিন্তু উপন্যাস শেষ হয়ে গেলে তো এই চরিত্রের প্রয়োজন ফুরিয়ে যায়। সে মাথা জুড়ে থাকে, চোখের সামনে তাকে স্পষ্ট দেখা যায়। এই ভরা যৌবনে সে কাশিতে গিয়ে কেমন করে থাকবে? না, এই বিনোদিনীকে মাথা থেকে তাড়াতে না পারলে অন্য কিছু লেখা যাবে না। এমনকি অর্থ চিন্তা কিংবা স্ত্রীর রোগের উৎকণ্ঠা থেকেও বারবার মন সরে যাবে। বিনোদিনী, তুমি যাও, তুমি যাও, তুমি অলিক। তুমি এখন থেকে শুধু ছাপার অক্ষরে নিবদ্ধ থাকো। তুমি যাও। সারাদিন ঘোরাঘুরির পর বাড়িতে এসে রবীন্দ্রনাথ স্নান করলেন অনেকক্ষণ ধরে। যেদিন বৃষ্টি বন্ধ থাকে সেদিনই সারা শরীরে কুলকুল করে ঘাম বয়। স্নানের পর সারা শরীরে খানিকটা গোলাপ জল ছিটিয়ে দিলেন। ছেলেমেয়েরা সবাই শান্তিনিকেতনে। এখানকার বাড়ি শূন্য। রবীন্দ্রনাথ ওপরের ঘরে গিয়ে কাগজ কলম নিয়ে বসলেন। বিজলিবাতি এসে গেছে। এখন রাত্রে লেখার খুব সুবিধে। সম্পূর্ণ অন্য কিছু লিখতে হবে, গদ্য নয়। অনেকদিন কবিতা লেখা হয়। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে তিনি নিজের মনটাকে সংসার থেকে সম্পূর্ণ বিযুক্ত করে নিলেন। এখন তিনি কারুর স্বামী নন, কারুর শ্বশুর নন। শান্তিনিকেতন বিদ্যালয় চালাবার দায় যার স্কন্ধে, সে এখন অন্য রবীন্দ্রনাথ। এখন তিনি কে? সামনে একটা সুদীর্ঘ পথ, সেখান দিয়ে হেঁটে যাচ্ছে একাকী এক পথিক। রবীন্দ্রনাথ প্রথম দুটি লাইন লিখলেন। পথের পথিক করেছ আমায়, সেই ভালো ওগো, সেই ভালো। একবার শুরু করলে আর কোনো বাধা আসে না। কলম যেন নিজেরই গতিতে তরতর করে এগিয়ে যায়। কোনো মান তুমি রাখনি আমার, সেই ভালো ওগো, সেই ভালো। কারণ হৃদয়ের তলে যে আগুন জ্বলে, সেই আলো মোর সেই আলো। পাথেও যে কটি ছিল করি, পথে খসি কবে গেছে পড়ি। কবিতাটি শেষ করার পর তেমন মনোপ্পুত হল না। তখনই শুরু করলেন আরেকটি। তারও পরে একটি নতুন গানের কয়েকটি পংক্তি গুনগুন করতে করতে মন বেশ পরিচ্ছন্ন হয়ে গেল। ওদিকে মৃণালিনীর শরীর সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। শান্তিনিকেতনে তার সেবা করবে কে? মৃণালিনীর সম্পর্কে এক বিধবা পিসি রাজলক্ষ্মী সংসারটা সামলাচ্ছেন। ছেলে মেয়েদের দেখাশোনার ভার নিয়েছেন তিনি। সঠিক চিকিৎসার জন্য মৃণালিনীকে কলকাতায় নিয়ে আসা দরকার। কিন্তু রবীন্দ্রনাথ নিজেও শান্তিনিকেতনে যেতে পারছেন না। তার সমস্ত কবিতাগুলি কাব্যগ্রন্থ নামে খণ্ডে খণ্ডে প্রকাশ করার উদ্যোগ চলছে। সম্পাদনার ভার যদিও নিয়েছেন মোহিতচন্দ্র সেন, তবু রবীন্দ্রনাথ কবিতাগুলি পরপর সাজানোর ব্যাপারটা নিজে দেখে নিতে চান। মুখবন্ধ হিসেবে কিছু কিছু নতুন কবিতাও লিখে দিতে হচ্ছে। মৃণালিনীর এক ভাই নগেন আছে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ শ্যালককে চিঠি লিখে দিলেন মৃণালিনীকে নিয়ে আসার জন্য। রথিও সঙ্গে আসবে। মৃণালিনীর শরীর খুবই দুর্বল। শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই তার। এ পর্যন্ত কোথাও ঠিক গুছিয়ে সংসার করতে পারেননি তিনি। অনেকবার ঠাঁই নাড়া হতে হয়েছে তাকে। জোড়াসাঁকোয় অত আত্মীয় পরিজনের মধ্যে তার থাকতে একেবারেই ইচ্ছে করে না। শিলাইদহই বেশ পছন্দ হয়েছিল। সেখান থেকে পুরো পরিবারটিকে রবীন্দ্রনাথ আবার উপড়ে এনেছেন শান্তিনিকেতনে। এখানে তিনি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। এখানকার সংসারের তিনিই ছিলেন পুরোপুরি কর্ত্রী। জোড়াসাঁকোয় গিয়ে আবার যা ননদ ভাজদের খুঁতধরা দৃষ্টির সামনে পড়তে হবে। কিন্তু বাধা দেওয়ার মতন মনের জোরও আর অবশিষ্ট নেই মৃণালিনীর। ধরাধরি করে তাকে ট্রেনের কামরায় এনে শুইয়ে দেওয়া হয়েছে। মাথার কাছে বসে আছে রথি।
চলন্ত ট্রেনের জানালা দিয়ে দেখা যায় কত তাল গাছের শ্রেণী, কত বুনো খেজুরের ঝোপ, আমজাম গাছ ও বাঁশঝাড়ে ঘেরা এক শান্ত পল্লী গ্রাম। সদ্য ফসল কাটা ক্ষেত, মস্ত বড় মহিষের পিঠে চেপে একটি বাচ্চা ছেলে বাঁশি বাজাচ্ছে। জনশূন্য এক মাঠের মধ্যে এক পাড় ভাঙা আধবোজা পুকুরে ছেয়ে আছে অজস্র সাদা পদ্ম ফুল। ছেলে মানুষে উৎসাহে রথি বলল, মা মা, দেখো কত পদ্ম। কোনো ক্রমে হাতে ভর দিয়ে উঠলেন মৃণালিনী। তার দুই চোখ জলে ভরে এলো। তার অনবরত মনে হচ্ছে, এইসব দৃশ্য আমি আর কখনো দেখব না। জোড়াসাঁকোয় যখন পৌঁছলেন তখন রবীন্দ্রনাথ বাড়িতে নেই। তাকে প্রকাশকের কাছে যেতে হয়েছে। ফিরলেন সন্ধেবেলা। ঘরমাক্ত কলেবরেই সোজা চলে এলেন স্ত্রীর শয্যার পাশে। মৃণালিনীর রক্তহীন পাণ্ডুর মুখ দেখে তিনি নিদারুণ বিমর্ষ বোধ করলেন। অবস্থা যে এতখানি খারাপ হয়েছে তা তিনি কল্পনাও করতে পারেননি। মৃণালিনী ক্লিষ্টভাবে হেসে বললেন, এইবারে ভালো হয়ে যাব। তোমার যে পিঠ ভিজে গেছে, যাও জামা কাপড় ছেড়ে এসো। রবীন্দ্রনাথ একখানা হাত পাখা নিয়ে স্ত্রীকে বাতাস করতে করতে বললেন, কলকাতায় গরম পড়েছে সাংঘাতিক। শান্তিনিকেতনে কি এর চেয়ে বেশি ছিল? শান্তিনিকেতনে কষ্ট হয় না। সন্ধেবেলা কি সুন্দর হাওয়া দেয়। শোনো, সত্যেন নাকি ফিরে আসছে? হ্যাঁ, তাকে টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে, রওনাও হয়েছে জানি। 2-1 দিনের মধ্যেই পৌঁছে যাবে। ভালোই হয়েছে। এবারে রেনুর ফুলশয্যার ব্যবস্থা করো। রেণুকার বয়স এখন 11.5 বছর। সে সদ্য ঋতুমতী হয়েছে। নিতান্ত বালিকা বয়সে যাদের বিবাহ হয় তাদের দ্বিতীয় বিবাহ ও ফুলশয্যার রীতি আছে ঠাকুর পরিবারে। কিন্তু এই অপদার্থ জামাইটিকে নিয়ে আদিক্ষেতা করার ইচ্ছে নেই রবীন্দ্রনাথের। তাছাড়া এসব করা মানেই তো আবার খরচের ধাক্কা। তবু রুগ্ন স্ত্রীর অনুরোধ উপেক্ষা করা যায় না। ঠিক আছে, ব্যবস্থা করা যাবে। মঙ্গেরে বেলি আর শরৎকেও চিঠি লিখে দাও, ওরাও চলে আসুক। কতদিন ওদের দেখিনি। শিগগিরই তো পুজোর ছুটি পড়ে যাবে। এখন বাড়ি আবার লোকজনে ভরে যাবে। সব সময় হই হল্লা হবে। এদেশের মানুষ রোগীকেও শান্তিতে একলা থাকতে দেয় না। তার ঘরে বসেও ঘন্টার পর ঘন্টা গল্প করে। এসব রবীন্দ্রনাথের পছন্দ নয়। সত্যেন্দ্র রেণুকার ফুলশয্যার উদ্যোগ চলতে লাগলো। কিন্তু রবীন্দ্রনাথ সে সময় এখানে থাকতে চাইলেন না। তার মন ছটফটিয়ে উঠল। তিনি শান্তিনিকেতনে চলে যেতে চাইলেন। কিন্তু মৃণালিনীর কাছ থেকে বিদায় নেওয়া সহজ নয়। তিনি স্বামীকে চক্ষু ছাড়া করতে চান না। নাটোরের রাজা জগদীন্দ্র যাচ্ছেন শান্তিনিকেতনে। এই সময় কি আমার না গেলে চলে? অনেকদিন ধরেই কথা দেওয়া আছে। নাটোরের রাজা পারিবারিক বন্ধুই শুধু নন। এই ধরনের ধনী ব্যক্তিদের শান্তিনিকেতনের কর্মকাণ্ড দেখাতে পারলে অনেক রকম সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। মৃণালিনী জানেন। স্বামীকে নিয়ে শান্তিনিকেতন চলে গেলেন রবীন্দ্রনাথ। নাটোরের রাজা শান্তিনিকেতন সফর শেষ করে বিদায় নেওয়ার পরেও রবীন্দ্রনাথের ফেরা হলো না। একবার এসে পড়লে অনেক কাজ, অনেক সমস্যা নিয়ে মাথা ঘামাতে হয়। তার মনেও ওই ভিড়ের বাড়িতে ফেরার জন্য কোনো তাগিদ নেই। তবে একটা স্বস্তির ব্যাপার এই যে মুঙ্গের থেকে মাধুরীলতা এসে গেছে। সে যেমন বুদ্ধিমতী তেমনই কাজের মেয়ে। সে থাকতে তার অসুস্থ মায়ের সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। টাকা পয়সার সমস্যা ছাড়াও এক একটা এমন অদ্ভুত সমস্যা এসে পড়ে যার সামাল দেওয়া কম কঠিন নয়।
ছাত্রদের জন্য রান্না ও পরিবেশনের কাজে 2টি লোককে নিযুক্ত করা হয়েছে। পাচকটি ব্রাহ্মণ হলেও পরিবেশকটি ব্রাহ্মণ নয় বলে জানা গেছে। অব্রাহ্মণ পরিবেশকের হাতের ছোঁয়া কি ব্রাহ্মণ ছাত্ররা খেতে পারে? ঠাকুরবাড়িতে এসব সূচিবাই নেই। অব্রাহ্মণ শুধু নয়, অহিন্দুর হাতের রান্না খেতেও কেউ আপত্তি করেন না। বিলেতে গেলে কাদের হাতের রান্না খেতে হয়। কিন্তু আমি শান্তিনিকেতনের ব্যাপারে যথেষ্ট সাবধানী। একবার সেখানে খ্রিস্টানি ভাবধারা প্রচারের অভিযোগ উঠেছিল। ব্রাহ্মদের আদর্শে নয়, সনাতন হিন্দু ব্রহ্মচর্যাশ্রমের আদর্শে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত। হিন্দু সমাজ যা মানে না তেমন কিছু এখানে করতে গেলে ছাত্র পাওয়া দুষ্কর হবে। পরিবেশকটিকে বরখাস্ত করে এক ব্রাহ্মণকে খুঁজে আনা হলো। অশিক্ষিত, অপরিচ্ছন্ন, কদাকার যাই হোক, ব্রাহ্মণ তো বটে। এর পরের সমস্যা একজন অধ্যাপককে নিয়ে। রবীন্দ্রনাথ নিজেই নিয়ম করেছেন যে প্রতিদিন ছাত্ররা অধ্যাপকদের প্রণাম করে পাঠ শুরু করবে। কিন্তু অন্যতম অধ্যাপক কুঞ্জলাল ঘোষ ব্রাহ্মণ নন। তাঁকেও কি ব্রাহ্মণ ছাত্ররা পায়ে হাত দিয়ে প্রণাম করবে? হিন্দু সমাজে এ রীতি নেই। উপবিতধারী ব্রাহ্মণ বালকেরও পা ছুঁয়ে প্রণাম করেন অনেক প্রবীণ অব্রাহ্মণ ব্যক্তি। কিন্তু একজন অব্রাহ্মণ যতই জ্ঞানী বা গুণী হন, কোনো ব্রাহ্মণ তাঁর পা স্পর্শ করবে না। তাহলে ছাত্ররা কি অন্য অধ্যাপকদের প্রণাম করবে কুঞ্জলাল ঘোষকে বাদ দিয়ে? না, তা হতে পারে না। শেষ পর্যন্ত একটা সমাধানের পথ রবীন্দ্রনাথের মনে এলো। কুঞ্জলাল ঘোষকে অধ্যাপনার দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়ে প্রশাসনিক কাজে নিযুক্ত করা হলে তার সঙ্গে ছাত্রদের আর গুরু শিষ্য সম্বন্ধ থাকবে না। তিনি খাওয়া দাওয়া এবং অফিস পরিচালনার কাজ দেখবেন। শান্তিনিকেতনে থেকে রবীন্দ্রনাথ স্ত্রীর চিকিৎসার খবরাখবর নিচ্ছেন, কিন্তু ফেরা আর হচ্ছে না। এখানে নিরিবিলিতে তাঁর নিজের লেখার অনেক সুবিধে। বঙ্গদর্শনের জন্য অনেকগুলি রচনা লিখতে হয়। শেষ পর্যন্ত কলকাতায় ফিরতে হলো অন্য কারণে। জগদীশচন্দ্র বসু পাশ্চাত্যে যশের মুকুট পরিধান করে দেশে ফিরছেন। চিঠির পর চিঠি লিখছেন কবিকে। বন্ধুর সঙ্গে দেখা করার জন্য তিনি উন্মুখ। এই বন্ধুর জন্যই প্রায় 2 বছর ইউরোপে কাটিয়ে আসা তাঁর পক্ষে অনেকটা সম্ভব হয়েছিল। রবীন্দ্রনাথও তাঁর বন্ধুর কৃতিত্বে বিশেষ গর্বিত। জগদীশচন্দ্র হাওড়া স্টেশনে নেমেই তো আমাকে খুঁজবেন, সুতরাং আমাকে তো যেতেই হবে। মৃণালিনীর পেটের ব্যথা কিছুতেই কমছে না। পেটের অভ্যন্তরে যে কি ঘটছে তা জানার কোনো উপায় নেই। এই ব্যথার জন্য ঘুমও আসে না। তাতে শরীর আরো বিশীর্ণ, মলিন হয়ে যাচ্ছে। অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না দেখে রবীন্দ্রনাথ হোমিওপ্যাথ ডাক্তারদের ডাকলেন। সত্যেন ঘরজামাই হিসাবে এ বাড়িতেই আস্তানা নিয়েছে। তার বাবু আনার শেষ নেই। তাকে মাসে 150 টাকা হাত খরচ দিতে হয়। তাছাড়াও যখন তখন সে গাড়ি ভাড়া বাবদ আরো টাকা চেয়ে নেয়। এখন সে আবার একটা নতুন বায়না ধরেছে। ডাক্তারি শেখা তার হলো না, এখন সে একটা ওষুধের দোকান খুলতে চায়। একটা ডিসপেন্সারি সাজাতে গেলে অন্তত 2000 টাকার দরকার। সে টাকাও দিতে হবে শ্বশুরকে। তাড়াহুড়ো করে কন্যার বিবাহ দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এখন তাকে তার ফল ভোগ করতে হচ্ছে। ওইটুকু মেয়ে রেণুকা, সেও তার বাবার মনের অবস্থা বোঝে। সে সব সময় বিষণ্ণ হয়ে থাকে। তার স্বামীটি যে একটি অপগণ্ড, বিলেতে শুধু শুধু গুচ্ছের টাকা খরচ করে এলো, কাজের কাজ কিছুই শিখল না, তা নিয়ে বাড়ির লোকেরা আড়ালে আবডালে টিপ্পনি কাটে। কিছু কিছু রেণুকার কানে আসে। সে অপমান তাকে মুখ বুজে সহ্য করতে হয়। শরীর এমনিতেই ভালো নয়, এর মধ্যে সে শয্যাশায়ী হয়ে পড়ল। তার কাশির সঙ্গে একটু একটু রক্ত পড়ে। বাবা কখনো পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিলে রেণুকা হু হু করে কেঁদে ওঠে। মুখে কিছু বলে না। রবীন্দ্রনাথের বুক মুচড়ে ওঠে। এ মেয়েকে কি বলে সান্ত্বনা দেব? তাঁরও চোখ ভিজে আসে। সন্তান যেন নিজের আত্মারই একটা টুকরো।
একটা বিশেষ টুকরো। মানুষ নিজে অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট দেখলে বুক একেবারে আথালি পাথালি করে। সবচেয়ে অসহায় লাগে যখন সেই কষ্ট দূর করার কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। ইচ্ছে থাকলেও কন্যার পাশে বেশিক্ষণ বসে থাকবার উপায় নেই। আজ জগদীশচন্দ্র এসে পৌঁছবেন। দুবার তারিখ বদল হয়েছে বলে জগদীশচন্দ্রের আগমন বার্তা বেশি লোক জানতে পারেনি। তবু হাওড়া স্টেশনে শতাধিক লোক অপেক্ষমান। ট্রেন কিছুটা বিলম্বে আসছে। ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলেন রবীন্দ্রনাথ। কাছেই পুরোদস্তুর সাহেবী পোশাক পরা এক বিশাল চেহারার ব্যক্তি একা একা চুরুট টানছেন। বয়স অন্তত 70-এর কাছাকাছি হবে। মাথার চুল সব সাদা, মুখের চামড়ায় অনেক ভাঁজ, হাতে একটা ছড়ি। মানুষটিকে কেমন যেন চেনা চেনা লাগছে, অথচ ঠিক মনে করতে পারছি না কে ইনি। রবীন্দ্রনাথ কি চিনতে পারবেন সেই ব্যক্তিকে? তারা কি পূর্ব পরিচিত? কি হবে মৃণালিনীর? সারবেন কি? আর রেণুকা, সেও যে অসুস্থ। তার কি অসুখ? রবীন্দ্রনাথ একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। অন্যদিকে বিবেকানন্দ নক্ষত্র পতনের পরে বেলুড় মঠ থেকে কক্ষচ্যুত নিবেদিতা, তার ভবিষ্যৎ কি? আর নয়নমণির হাতে কি পুঁটি হয়ে উঠবে নটি চারুবালা? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 32। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, বিবেকানন্দ প্রসূন দাস, শারদানন্দ কুশল ভট্টাচার্য, নয়নমণি দেবশ্রী মুখার্জি, গঙ্গামণি শ্রাবণী মুখার্জি, রবি সৌমেন চক্রবর্তী, মৃণালিনী জয়িত্রী ব্যানার্জি, নিবেদিতা দেবলীনা পাল এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।